সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লাস্টের সংলাপে। এই বছর ৩রা ডিসেম্বর ২০২৪ ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ 16 ডেজ অফ অ্যাক্টিভিজম ২৫শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত উদযাপন উপলক্ষে ব্লাস্টে পডকাস্ট আয়োজন করছে। আজকের বিষয় হচ্ছে প্রতিবন্ধী নারীদের আইনগত সুরক্ষায় করণীয়। সঞ্চালনায় আছে আমি মনীষা বিশ্বাস, প্রোগ্রাম কোঅর্ডিনেটর ব্লাস্ট, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দুইজন বিশেষজ্ঞ যারা দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। খন্দকার শাহরিয়ার শাকির, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এবং উজ্জ্বলা বণিক, সাধারণ সম্পাদক সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। স্যার, ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সংলাপে। তো প্রথমে আমি আর কি শুরু করছি উজ্জ্বলাদির কাছ থেকে। আমার প্রথম প্রশ্ন, ম্যাম, আপনার অভিজ্ঞতা আলোকে, আপনি যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় ১ যুগ ধরে হচ্ছে সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাথে কাজ করছেন, সো আপনার অভিজ্ঞতার আলোকে প্রতিবন্ধী নারীদের বর্তমান অবস্থা যদি একটু বলতেন। শুরুতেই আমি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ লাস্ট আজকে এখানে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে, এজন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের এবং তাদের পরিবার এবং তাদের জন্য আন্তরিকতা ও শুভেচ্ছা জানাচ্ছি এই দিবস উপলক্ষে এবং অভিনন্দন জানাচ্ছি। তো আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন, প্রতিবন্ধী নারীদের অবস্থা, এই জায়গাটা বলতে গেলে হচ্ছে যে প্রথমে আমার যে বিষয়গুলি মাথায় এসে যায় সেটা হচ্ছে যে শিক্ষা, প্রবেশগম্যতা, কর্মসংস্থান, তারপরে হচ্ছে অধিকার, প্রশিক্ষণ, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে আজকে নারীরা যে এগিয়ে আসবে, তারা যে তাদের দক্ষতা তৈরি করবে, তারা যে নিজেরা স্বনির্ভর হবে, তারা পরিবারের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করবে, তারা সমাজ উন্নয়ন, দেশের উন্নয়ন, সব জায়গায় তাদের অবদান থাকবে। কিন্তু সেই জায়গাটায় আজকে প্রতিবন্ধী নারী অনেক অনেক পিছিয়ে আছে। আজকে আপনারাই দেখেন যে প্রতিবন্ধী নারীদের যদি আপনারা হিসাব করেন, হাতে গোনা কয়েকজন আপনারা বলতে পারবেন যে এই কয়েকজন প্রতিবন্ধী নারী। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী, সর্বশেষ জরিপ অনুযায়ী, যে বাংলাদেশে শতকরা হচ্ছে 15% মানুষ কোনো না কোনো ভাবে প্রতিবন্ধিতার শিকার। সেই অনুযায়ী আমাদের দেশে, মানে আমাদের বাংলাদেশে হচ্ছে প্রতিবন্ধীর সংখ্যা হচ্ছে প্রায় 2 কোটির উপরে। সেখানে প্রতিবন্ধীদের জন্য যে জরিপ, সেটা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট একটা জরিপ নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে জরিপটা করেছে সেটা হচ্ছে, এটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে না। সে জায়গায় পুরুষের সংখ্যা আছে, প্রতিবন্ধী পুরুষের সংখ্যা আছে ৯,৮১,৭৪১ জন। আর সেখানে প্রতিবন্ধী নারীর যে জরিপটায় উঠে এসেছে, সেখানে প্রতিবন্ধী নারী হচ্ছে ৬,২৬,৫৩৯ জন। আজকে দেখেন বাংলাদেশে হচ্ছে জনসংখ্যার যেখানে আমরা বলি যে ১৬ কোটি ১৭ কোটি, সে জায়গায় প্রতিবন্ধী মানুষ প্লাস হচ্ছে প্রতিবন্ধী নারী শিশু, এটা একটা বিশাল অঙ্ক, মানে বিশাল একটা জনসংখ্যা। কিন্তু তাদের জন্য পরিবর্তন যেভাবে প্রয়োজন ছিল, সেই জায়গাগুলিতে কিন্তু সেইভাবে পরিবর্তন হয়নি। যেমন নারী হোক বা পুরুষ হোক, শিশু হোক, হ্যাঁ, সে কিভাবে ওই চারতলায় 3 তলায় ক্লাস করবে? আজকে অধিকাংশ পরিবারই হচ্ছে কি দরিদ্র, হ্যাঁ, সেখানে তাদের অন্য সন্তানকে সময় দিতে গিয়ে আজকে প্রতিবন্ধী শিশু, নারী, পুরুষ
যেটাই বলেন না কেন, আজকে প্রতিবন্ধী মানুষের অবস্থা যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল, আমরা অনেকেই বলি, বক্তব্যতে বলি, টক শোতে বলি, হ্যাঁ, যে প্রতিবন্ধীদের জন্য একটা আইন হয়েছে 2013 সালে, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন। কিন্তু সেই আইনটা, আইনের যে কমিটি আছে, যেমন আহ, সমন্বয় কমিটি, জাতীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি, অনেক অনেক কমিটি আছে, কিন্তু সেই কমিটিগুলির কিন্তু সেভাবে মিটিং হচ্ছে না, সেভাবে মিটিং হয়নি, সেভাবে উদ্যোগ নেওয়া হয়নি, সেভাবে মনিটরিং করা হয়নি। আজকে প্রতিবন্ধী নারীদের জন্য যদি প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো, শিক্ষার সুযোগ থাকতো, আজকে প্রবেশগম্যতার যদি সুযোগ থাকতো, ফুটপাতে যখন চলাফেরা করবো আমরা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা, তাদের জন্য কি চলাফেরার জন্য সেই আহ, আহ, প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বান্ধব রাস্তাঘাট হয়েছে? হয়নি। আজকে পরিবহনের কথা বলেন, আজকে খুব কষ্ট লাগে আসলে, যে আমি এমন একজন নারী, আমি কোনোদিন কোনো কিছুতে না বলতে শিখিনি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মাঝে মাঝে মনে হয় যে বাসে চলাচল করব না, কারণ বাস দাঁড়ায় না। যখনই দেখে যে দৃষ্টি প্রতিবন্ধী নারী পুরুষ দাঁড়ানো রাস্তায়, তখন কিন্তু বাসটা থামে না। হ্যাঁ, আজকে ট্রেনে যাব, আমি যে ঢাকা থেকে খুলনায় যাব, হচ্ছে ট্রেনে টিকিট কাটবো, তখন কি করতে হয়, যে সেই কমলাপুর, সেই হচ্ছে যে এয়ারপোর্ট, সেখানে গিয়ে আমার প্রতিবন্ধী পরিচয়পত্র নিয়ে গিয়ে ওখানে টিকিট কাটতে হবে, অন্য কেউ গিয়ে কাটতে পারবে না। তাহলে আমি টিকিট কাটার জন্য একদিন গেলাম, আবার যেদিন যাব সেদিন গেলাম, তাহলে আমার সেই সুযোগটা কোথায় আমি পেলাম? আজকে প্রতিবন্ধী নারীদের যদি সেইভাবে সুযোগ দেওয়া হতো, আহ, তাহলে আজকে কর্মসংস্থানে প্রতিবন্ধী নারীরা তারা তাদের যোগ্যতা অনুযায়ী, তাদের দক্ষতা অনুযায়ী আজকে তারা অনেক ভালো জায়গায়, যারা যারা কাজ করছেন তারা কিন্তু বেশ ভালো জায়গায় আছেন, সম্মানের সাথে আছেন। কিন্তু আমাদের সমস্যা কোথায় জানেন? সেটা হচ্ছে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি। আজকে প্রতিবন্ধী মানুষদের দেখলে পরে এটা বলতে কষ্ট লাগে আসলে, প্রতিবন্ধী মানুষ দেখলেই আমাদের সমাজের মানুষ মনে করে যে আহ, সে হয়তো কিছু চাওয়ার জন্য আসছে। হ্যাঁ, তো একজন মানুষ হিসাবে প্রতিবন্ধী নারী হোক, পুরুষ হোক, শিশু হোক, যে সম্মান, যে মর্যাদা, সেটা কিন্তু আমরা পাই না। আমরা প্রতিটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। তাহলে আজকে বাংলাদেশের যে নারী আছে, সে নারীদের যে সহিংসতা, যে বৈষম্য, তার পাশাপাশি আমাদের প্রতিবন্ধী নারীরা কিন্তু হারিয়ে যায়, কারো মাথায় থাকে না, কারো কর্মক্ষেত্রে ওইভাবে থাকে না। অনেকের বক্তব্য দেওয়ার সময় অনেকে বলে, এটা হচ্ছে সান্ত্বনামূলক, কিন্তু বাস্তবে আজকে যদি প্রতিবন্ধী নারীরা সেইভাবে সুযোগ পেত, তাহলে আমার এখানে আজকে এইভাবে পড়ে থাকতে হবে কেন? আমি আজকে কেন সেই ভালো জায়গায় চাকরি করতে পারিনি? ম্যাম, আপনি খুব স্পষ্টভাবে আসলে কি কি প্রতিবন্ধকতা সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং আইনগতভাবে হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির ওনারা শিকার হয়ে থাকেন, সেসব বিষয়ে খুব ভালোভাবে আর কি আলোকপাত করতে পেরেছেন। এরপরে হচ্ছে আমার পরবর্তী প্রশ্ন থাকবে হচ্ছে শাকিব স্যারের কাছে। স্যার, আমি জানতে চাচ্ছি যে প্রতিবন্ধী নারীদের জন্য বাংলাদেশে বিদ্যমান আইনে কি কি বিধান আছে? ধন্যবাদ মনীষা, অনেক ধন্যবাদ আমার ইসলামের জন্য। আমি সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই উপলক্ষে, এবং এটা আমাদের জন্য খুব একটা আহ, আহ, আনন্দের ব্যাপার যে এই সময়ে আমরা এই সুস্পষ্টভাবে এবং স্পেসিফিক্যালি আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার যত সুযোগ পাচ্ছি, তো এই জন্য আমি ব্লাস্টকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। তো যেটা আপনি প্রশ্ন করছিলেন যে আমাদের বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে প্রতিবন্ধী নারীদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে, কি কি বিধান আছে, কি কি বিধান রয়েছে, হ্যাঁ, সেটাই। তো আইনের বিধানসমূহ আলোচনা করতে গেলে
আমরা শুরু থেকে বলি, প্রথমে আমাদের সংবিধানে আমরা আসি। আমাদের সংবিধানে ডিসএবিলিটি স্পেসিফিক একটা মাত্র শব্দ আমরা পাই, সেটা হচ্ছে যে আর্টিকেল 50 অনুচ্ছেদ 15, সেখানে পঙ্গুত্ব বিষয়ক একটা আলোচনা আছে। বিষয়টা আছে, আমি খুব স্পেসিফিক্যালি যদি কনস্টিটিউশন, আমি নিজের মুখ থেকে বিষয়টা না বলে আমি কনস্টিটিউশনের রেলিভেন্ট 15 আর্টিকেল 15টা আমি একটু এখানে একটু আমি পড়ে শোনাই। সেটা হচ্ছে যে অনুচ্ছেদ 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতি সাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়। তার মধ্যে ক, খ, গ আছে, তারপর আছে খ। উপনুচ্ছেদ খয় বলা হচ্ছে সামাজিক নিরাপত্তার অধিকার তথা বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্ব জনিত কিংবা বৈধব্য, মাতা পিতৃহীনতা বা বার্ধক্য জনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতি জনিত আয়ত্তাতীত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার থাকে। সেটা অনুচ্ছেদ 15 তে বলা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি দ্বিতীয় অধ্যায়, এখানে এই কথাটা বলা আছে। এবং এই 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 সংযুক্তিটা বা এই অনুচ্ছেদের বিষয়বস্তুটা এরকম যে এটা কিন্তু এই অংশটুকু সংবিধানের এই অংশটুকু কিন্তু আমরা আদালতের মাধ্যমে আমরা এটাকে কার্যকরী করতে পারি। এটা শুধুমাত্র রাষ্ট্র কেমন করে চলবে, রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো কি হবে সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। এখানে তো সেখানে অনুচ্ছেদ 15-তে আমরা এই ধরনের সামাজিক নিরাপত্তা জনিত বিষয়সমূহ আলোচনার মধ্যে আমরা ডিসএবিলিটি স্পেসিফিক এই একটা শব্দ আমরা পেলাম। যদিও আমাদের আধুনিক ডিসএবিলিটি সংজ্ঞায় ডিসএবিলিটিকে আরো অনেক ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়, তো সেটা শুধুমাত্র পঙ্গুত্ব তো একটা অংশ মাত্র, এবং প্রতিবন্ধিতার স্পেসিফিক আমাদের 10 রকমের এবং 11 রকম বলে ওপেন করে রাখা হয়েছে, অন্য যে কোনো রকম হতে পারে, এগুলো রকম ভেদ করে বিশ্লেষণ করা আছে যে প্রতিবন্ধিতা কি। তো সেখানে শুধুমাত্র পঙ্গুত্ব কিন্তু প্রতিবন্ধিতা না, কিন্তু ডিসএবিলিটি স্পেসিফিক ওয়ার্ড বলতে আমরা কনস্টিটিউশনে পাই বলে আমি এটা মেনশন করলাম। এবং এখানে এর মাধ্যমে সামাজিক যে নিরাপত্তা জনিত যে বিষয়গুলো সেগুলো রাষ্ট্র এর ভিতর দেখাশোনা করবে, সেভাবে এটা আছে। আর অধিকারের প্রশ্নে সরাসরি রকম ভাবে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেল 27 এবং 28, যে আইন 27 এ বলা হচ্ছে যে আইনের এর সুযোগ লাভ করার জন্য সবার সমান অধিকার থাকবে, এবং 28 এ বলা হচ্ছে যে কখনো কোনো ডিসক্রিমিনেশন করা যাবে, কোনো বিষয়ে ডিসক্রিমিনেশন করা যাবে based on any grounds করা যাবে। any grounds করা যাবে। তবে এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার আমার মনে হয় যে এখানে আমাদের একটা সময় এসছে যে এই আর্টিকেল 28 এ ডিসক্রিমিনেশন যে আর্টিকেলটা আছে, বৈষম্য বিরোধী, যে বৈষম্য করা যাবে না, ওখানে কিন্তু অনেক কিছু বলা আছে যে বয়সের কারণে, লিঙ্গের কারণে, তারপরে বংশের কারণে, এরকম অনেক কিছু বলা আছে, কিন্তু প্রতিবন্ধিতার কারণে বৈষম্য করা যাবে না এই কথাটা কিন্তু বলা নেই। তো আমাদের একটা সময় এসছে যে এখন তো সব জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার প্রস্তাবনার মধ্যে আমার মনে হয় আর্টিকেল 28 এর এই বিষয়টা আসা উচিত যে আরো ইনক্লুসিভ কিভাবে করে আরো ইনক্লুসিভ করা যায়, এবং এই প্রতিবন্ধিতা জনিত বৈষম্য যেন সেখানে না হয় সেই বিষয়টা আমরা যেন আসতে পারে, সেই বিষয়ে আমাদের আলোচনা করা, আমাদের আসতে পারে। এটাও জানি যে বাংলাদেশ হচ্ছে আমরা অলরেডি সিআরপিডি কনভেনশন অন দ্য রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, সেটা আমরা রাটিফাই করেছি 2007 সালে। তো এর পরবর্তীতে আসলে যদি আমি বলি যে ডিসেবিলিটি রাইট স্পেসিফিক কি কি আইন আছে এবং সে আইনের বিধানে কি কি মানে কি কি অধিকার নিশ্চিত করার বিষয়গুলো আছে প্রতিবন্ধী নারীদের জন্য, সেটা জন্য একটু সংক্ষেপে বলবেন। সেখানে নারী স্পেসিফিক আমাদের বিধান কিন্তু আছে সিআরপিডির মধ্যে, যে নারী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেখানে যে রাষ্ট্র সেই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করবে, যা যা গ্রহণ করা দরকার সেগুলো। তো সেইটা আমরা রেটিফাই করেছি। রেটিফাই করার পর আমাদের একটা বিষয় কিন্তু আছে যে আমরা কিন্তু প্রতিবন্ধিতার প্রতি আইনগত সংবেদনশীলতা আমরা সিআরপিডির আগে থেকেই কিন্তু প্রদর্শন করে আসছি। যেমন আমাদের প্রতিবন্ধী বিষয়ক প্রথম আইন ছিল হচ্ছে 2000 আইন,
উজ্জ্বলাদের মনে আছে 2001-এর জি জি আইনটার জি কথা? জি এবং সেই আইনটার জন্য আমরা কত রকম করে আমরা আন্দোলন করতাম, যে ওই আইনের যেই আইনটা আমাদের কাছে ছিল এমন যে আইন একটা আছে আমাদের, কিন্তু আইনের যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা আমরা ঠিক প্রতিবন্ধী অধিকারের দৃষ্টিভঙ্গি থেকে যথাযথ না। তা সেখানে ছিল প্রতিবন্ধী কল্যাণ, রাষ্ট্র কল্যাণ করতে। সেটা আমরা বলতাম যে না, আমরা কল্যাণ চাই না, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের স্বীকৃতি চাই, সমান অধিকার সবার। সমান অধিকার চাই, যে আমাকে আপনি কল্যাণ করতে আসার দরকার নেই, আমার সমান অধিকার, সমানভাবে আমরা সেম ফুটিং এ যেন আমরা অধিকারের চর্চা করতে পারি, সেরকম করে আমরা চাই। তাই এই আন্দোলনের ফলে অনেক 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 পরিশ্রম, অনেক ঘাম ঝরানোর কাজ হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং তার ফলে আমরা 2013 সালে আমরা পেলাম হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা। এই আইনটা যখন আমরা পেলাম, এই আইনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি অর্জনটুকু যেটা হলো, সেটা হচ্ছে যে আমরা এই আইনের 16 ধারায় আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পর্কিত যে অধিকার, সেই অধিকারের আমরা একটা তালিকা পেলাম আইনের মাধ্যমে স্বীকৃত। বাংলাদেশ রাষ্ট্রের উপর প্রতিবন্ধী ব্যক্তিদের এই সমস্ত অধিকারগুলো স্বীকার করা, সেখানে 16টা অধিকারের কথা বলা হলো। সেই সমস্ত অধিকারগুলো আসলো, এবং সেই সাথে এই অধিকারগুলোকে প্রয়োগ করার জন্য, এই অধিকারগুলোকে প্রয়োগ করার জন্য কোন কোন উপায় অবলম্বন করতে হবে, সেইগুলো নিয়ে কিন্তু আপনার স্পেসিফিক্যালি আমরা পেলাম হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার এবং সুরক্ষা আইনের মধ্যে প্রয়োগ করার জন্য অনুচ্ছেদ আপনার 36 ধারায় বলা হলো যে এই অধিকারগুলো যদি কেউ বঞ্চিত হয় তাহলে কিভাবে তার প্রতিকার সে পেতে পারে। সেরকম করে সে নির্দিষ্ট কমিটির কাছে দরখাস্ত করবে, দরখাস্ত করার পর কমিটি তার প্রতিকার করার চেষ্টা করবে, সেই বিষয়টা কমিটি দেখবে, এভাবে বলা আছে। যদিও এই কমিটির ব্যাপারে আমরা উজ্জ্বলাদের কাছে অভিজ্ঞতা শুনলাম, ওনার মাঠের অভিজ্ঞতা উজ্জ্বলাদের আমার চেয়ে অনেক বেশি ভালো, যে কমিটিগুলো সেরকম ভাবে ঠিকঠাক মতন ভাবে কাজ করছে না, ওটা একটা লিমিটেশন এই ব্যবস্থাপনার এখন পর্যন্ত। কিন্তু ওখানে এই অধিকারটুকু দেখাশোনা করার জন্য কমিটিগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে একদম উপরে নির্বাহী কমিটি, তারপর সমন্বয় কমিটি, তারপরে হচ্ছে যে জেলা কমিটি, তারপরে উপজেলা কমিটি, শহর কমিটি, কমিটির কথা বলা আছে। কিন্তু সবগুলো কমিটি হয়তো তৈরি হওয়া, কাজ করা, তাদের কাছে যাওয়া, তাদের মিটিং করা, এই সিস্টেমটা কাজ করছে না। আরেকটা বলা আছে যে যদি কারো অবহেলার কারণে কেউ যদি প্রতিবন্ধিতা অর্জন করে, তাহলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য সে জেলা জজ আদালতে গিয়ে মামলা করতে পারে, এভাবে বলা আছে। ধন্যবাদ স্যারকে। আমাদের আইনগত জায়গা থেকে এবং সরকারি এবং বেসরকারি লিগ্যালিটি জায়গা থেকে আপনি খুব ভালোভাবে সংক্ষিপ্তভাবে বলেছেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমার শেষের যে প্রশ্নটা সেটা আপনাদের দুজনের কাছে। আপনারা যে দুইজন যদি একটু 2-3 লাইনে যদি আপনাদের জায়গা থেকে যে প্রতিবন্ধী নারীদের অবস্থার পরিবর্তনে কি করণীয় হতে পারে, স্যার যদি আপনি আইনগত জায়গা থেকে একটু বলতেন আমাদেরকে সম্পর্কে। আমাদের কি করণীয় হতে পারে সেই ক্ষেত্রে আইনগত জায়গা বলতে গেলে যে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুরক্ষা আইনের আওতায় আইনগত যে কাঠামোটা রয়েছে, এই কাঠামোটুকু যেন এর সর্বোচ্চ ব্যবহারটুকু যেন করা যায়, তার জন্য আমাদের একটু আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্তরিক হয়ে আমাদেরকে দেখতে হবে বাধাগুলো কোথায়, কোন জায়গাতে কি বিষয়গুলো বাধা সৃষ্টি করছে, সেখানে কমিটিগুলো তৈরি করতে গিয়ে কেন তৈরি হচ্ছে না, কোথাও কোথাও বা কমিটি তৈরি হলে পরেও কাজ করার অসুবিধাগুলো কোথায়, সেগুলোকে চিহ্নিত করে এর প্রতিকার কি হতে পারে। দেখা যাচ্ছে একজন মানুষ তিনি হয়তো অনেক ব্যস্ত থাকেন, তার উপস্থিতিটা ওখানে আসাটা সম্ভব না, কোরাম হচ্ছে না সেখানে মিটিং করার জন্য, কেন হচ্ছে না সেই বিষয়গুলো চিহ্নিত করা দরকার, এবং সেই ব্যাপারে আমাদের আইনগত বিধানগুলোকে একটুখানি আমাদের হয়তো উপযুক্ত জায়গাগুলো সংশোধন করা দরকার, যে করে দিন। তারপর যেন মোদ্দা কথা হচ্ছে যে এই সামগ্রিক যে কাঠামোটুকু বর্ণনা করা আছে, সেই কাঠামোটা যেন কার্যকর, এটুকু একটা কার্যকর করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রতিবন্ধী ফাউন্ডেশন 2023 বলে একটা ফাউন্ডেশন তৈরি হয়েছে। এই ফাউন্ডেশনে বলা আছে যে সে এই প্রতিবন্ধী অধিকার আইন বাস্তবায়নের কাজ করবে, এবং তার প্রধান আবার সচিব। এখন এই যে নির্বাহী কমিটি, সমন্বয় কমিটি এবং এই যে ফাউন্ডেশন, এর কাজের মধ্যেকার সমন্বয়টা কেমন করে হবে এবং কার কাজ কি, এই বিষয়টুকু সম্পর্কে আমার মনে হয় যে পরিষ্কার রকমভাবে ধারণাটুকু
করার জন্য আমাদের আমাদের এই সমস্ত ব্যাপারে আমাদের কথাবার্তা বলা উচিত, আমাদের আলাপ আলোচনা করা উচিত, যে কোথাও ওভারল্যাপিং হচ্ছে কিনা, কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এটা একটা ব্যাপার। আবার আরেকটা বিষয় জানেন যে আমাদের প্রতিবন্ধী আইন, আমি বললাম 2001 সালে প্রতিবন্ধী স্পেসিফিক আইন আমরা পেয়েছি, কিন্তু আমাদের দেশের প্রচলিত যে আইনগুলো, সে অনেক পুরনো সময়কার আইনগুলোর ভেতরেও কিন্তু আমার প্রতিবন্ধী বিষয়ক স্পেসিফিক প্রভিশনস গুলো আছে। হ্যাঁ, আমাদের যেমন আমাদের প্রতিবন্ধী অধিকার আইন, আইনজীবীদের নির্দেশিকা একটা বই আমার অথরশিপে ছাপানো হয়েছিল, ব্লাস্ট এবং প্রজেক্ট অন ডিসেবিলিটি, এজপট, ওরা একসাথে মিলে আমাদের এটা হয়েছিল বইটা। ওই বইয়ের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের যত রেলিভেন্ট লজ গুলো আছে, সব লয়ের যে রেলিভেন্ট প্রভিশনস গুলো আছে, সবগুলো একসাথে করে সেখানে রাখা আছে। এই বিষয় সম্পর্কিত সচেতনতাটা আমাদের দরকার। যেমন আমরা একটা বলি যে সাক্ষ্য আইন, একজন বাক প্রতিবন্ধী সাক্ষ্য দিতে গেলে সেখানে যদি একজন সাক্ষ্য, সেখানে যদি একজন এক্সপার্ট যদি না থাকেন, তার বাক প্রতিবন্ধী মানুষের ভাষা বোঝেন এরকম এক্সপার্ট যদি না থাকেন, তাহলে সেই সাক্ষ্যটা আমরা কেমন করে আমরা নেব, সাক্ষ্যটা কেমন। এবং এই কথার উপর ভিত্তি করে অনেক জায়গায় বাক প্রতিবন্ধী ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হয় না বলে আমাদের আমাদের সামনে এসেছে যে সাক্ষ্য নেওয়া হয়নি বলে তাকে রিফিউজ করেছেন জাজ। অথচ সাক্ষ্য আইনের ভিতরে 118, 19 এই সমস্ত ধারাগুলো বলা আছে স্পষ্ট করে যে একজন মানুষ তার সামর্থ্য অনুযায়ী যে কথা, যেভাবে কথা বলবে, যা যেভাবে প্রকাশ করবে, সেই প্রকাশটা যদি বোঝা যায়, বোঝা গেলে পরে সেটাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে হবে। এটা আইনগতভাবে বাধ্য করে দেওয়া আছে সাক্ষ্য আইনের মধ্যে। তো এই বিষয়টা সচেতনতা দরকার, যে সেখানে হয়তো আমরা সাক্ষ্য আইন পড়ে যাই, কিন্তু এই যে প্রতিবন্ধী স্পেসিফিক যে প্রভিশনসটা আছে, এই প্রভিশনসটা গুলো সম্পর্কে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে আমাদের কাজের সময় মনে থাকে না, যে আইনজীবী হোক, জজ হোক, অথবা প্রতিবন্ধী যিনি সাক্ষ্য দিতে এসেছেন তিনি হোক, বা কোনো সংগঠনের প্রতিনিধি হোক, এই বিষয়টা থাকে না। এরকম আরো অনেক অনেক কিছু আছে সেখানে। হচ্ছে আমাদের কার্যকারিতার জায়গা থেকে হচ্ছে আমাদেরকে সেটা দিকে লক্ষ্য রাখতে হবে, সচেতনতা তৈরি করতে হবে, এবং আমাদেরকে এই যে সচেতন ভাবে এই সামগ্রিক আইনের যে সমস্ত প্রভিশনস গুলো আছে, প্রয়োগগুলো যেন ঠিকঠাক মতন হয়, সেটার উপর আমাদেরকে জোর দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার হচ্ছে আমি উজ্জ্বল ম্যামের কাছ থেকে শুনতে চাচ্ছি। উজ্জ্বলা ম্যাম, আপনি যদি আপনার জায়গা থেকে, যেহেতু আপনি আপনি একটা সংস্থা চালাচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনার জায়গা থেকে যদি এক দুই লাইনে যদি একটু বলেন আমাদেরকে, যে সামাজিক বা প্রাতিষ্ঠানিক ভাবে কি করণীয় হতে পারে। এই জায়গাটা আমি শুরুতেই বলবো যে যেটা হচ্ছে যে এখন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তারপরে হচ্ছে যে প্রচারণা চালাতে হবে, সেটা হচ্ছে যে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এবং গ্রাসরুট লেভেল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যে সচেতনতা সৃষ্টির দরকার, সেটা পুলিশ প্রশাসন বলেন, আইনজীবী বলেন, সব জায়গায় কিন্তু সুশীল সমাজ বলেন, সব জায়গায় কিন্তু সেখানে সচেতনতাটা একটা বিশাল হচ্ছে পরিবর্তন আনতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই প্রশিক্ষণ এবং বাজেট থাকতে হবে। হ্যাঁ, বাজেট না থাকলে কিন্তু এই যে উন্নয়নের কথা বলছি, এগুলি কিন্তু সম্ভব না। তো সে জায়গায় হচ্ছে বাজেটের বিষয়টা থাকতে হবে, স্পেসিফিক বাজেট থাকতে হবে প্রতিবন্ধী নারীদের, প্রতিবন্ধী মানুষের জন্য। তারপরে হচ্ছে প্রশিক্ষণ থাকতে হবে, এবং ওপিডি, এনজিও, তারপরে হচ্ছে সমাজের সকল মানুষকে এই উন্নয়নের জন্য অংশীদার হতে হবে। তখনই এই বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ হবে। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো উন্নত বাংলাদেশ গড়া তো কখনোই সম্ভব না। আজকে আমরা এই প্রতিবন্ধী মানুষ এবং প্রতিবন্ধী নারী, শিশু, এদেরকে বাদ দিয়ে, এদেরকে পিছনে ফেলে আমরা অনেক কিছুই করি, কিন্তু এদের কথা আমরা ভুলে যাই। তাহলে কি করে আমরা এই দেশের উন্নয়নের কথা বলবো? আজকে শিক্ষার ক্ষেত্র বলেন, প্রবেশগম্যতা বলেন, সব জায়গায় হচ্ছে যে এই যে আইনটা হয়েছে, এই আইনের যে কমিটিগুলি তাদের কার্যক্রম যদি ঠিক মতো করে, মনিটরিং যদি করে, তারপরে হচ্ছে এই যে জাতিসংঘের যে সনদ, হ্যাঁ, প্রতিবন্ধী ব্যক্তি অধিকার সনদ যেটা হয়েছে,
সেখানে কিন্তু 33 ধারায় কিন্তু আছে যে একটা পর্যবেক্ষণ কমিটি, সেটা কিন্তু এই যে আমাদের দেশে এটা কিন্তু সেই নাই, চালু নেই। এবং ফোকাল পার্সন রাখতে হবে, যে প্রতিবন্ধী দের বিষয়টা নিয়ে যে ফোকাল পার্সন যারা কাজ করবে সেগুলি কিন্তু নেই। তাহলে কি করে আজকে প্রতিবন্ধী উন্নয়নের কথা আমরা সে বলতে পারি এবং সেই উন্নয়নের কথা ভাবতে পারি? আজকে আইন বাস্তবায়নের কথা আমরা শুধু বলে যাচ্ছি, কিন্তু আইন বাস্তবায়ন করতে হলে এইগুলি অবশ্যই অবশ্যই এই জায়গায় যারা নীতি নির্ধারক, যারা সুশীল সমাজ, আজকে সরকারি বেসরকারি, এমপি বলেন মন্ত্রী বলেন, সবাইরই হচ্ছে যে এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে আহ, সচেতনতা খুবই জরুরি এবং সংস্কারও জরুরি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই আইন বাস্তবায়নের জন্য যে উদ্যোগগুলি দরকার, সেটা সমাজ, রাষ্ট্র, পরিবার সব জায়গায় এই উদ্যোগগুলি নিতে হবে, সবাই মিলে কাজ করতে হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ উজ্জ্বলা ম্যাম। তো এরই সাথে হচ্ছে আমরা শেষ করছি আজকে আমাদের সংলাপ। আমরা অলরেডি এই সংলাপের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের আসলে অনেক দূর এখনো এগিয়ে যেতে হবে এবং আমরা সবাইকে নিয়ে যাতে এগিয়ে যাই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, তাদেরকে সাথে নিয়ে আমরা হচ্ছে এই অ্যাক্সেস টু জাস্টিস ফর অলটা এনশিওর করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।